নমস্কার, আমি সায়ন্তন বলছি হানাবাড়ি থেকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ থেকে শুরু হলো হানাবাড়িতে গল্প মেলা। চলবে গোটা মার্চ। এই মেলা আমাদের সদ্য 10,000 সদস্যের পরিবার হওয়ার। আজকের স্পেশাল যুগলবন্দি কর্ণশীল ও ইভান সরকার। চলো তাহলে আর দেরি না করে শুনে নি লেখক শ্রী কর্ণশীলের লেখা কপিল মুনির সমাধি। আজকের গল্প পাঠে শুভদীপ নাথ, বিশ্বজিতের চরিত্রে ইভান সরকার। গল্পটি লেখক তার প্রতিবেশী ভাই বিশ্বজিৎ বিত্তরের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছেন। গল্পটি একলব্য প্রকাশন থেকে প্রকাশিতব্য বিশু চাড়ালের থান গ্রন্থ থেকে গৃহীত। লেখক ও চ্যানেল বিশ্বজিৎ বাবুর প্রতি অশেষ ভালোবাসা ও শুভেচ্ছা জ্ঞাপন করছে। গল্পের সূত্রধার আমি সায়ন্তন। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুভর সেলুনে ঢুকে একেবারে অবাক হয়ে গেলাম বিশ্বজিৎকে দেখে। সারা শরীরে মাদুলি, কবজ, লাল কালো সুতোয় একেবারে যেন জবরজং হয়ে আছে। এ ছেলের আগাগোড়ায় যে দেবদ্বী যে ভারী ভক্তি তা আমি জানতাম, কিন্তু এমন বাড়াবাড়ি কোনোদিনও দেখিনি। বললাম, কিরে, এত তাবিজ কবজের ঘটা কবে থেকে? সন্ন্যাসী হয়ে যাবি নাকি? চেয়ারে আমার দিকে পিঠ করে বসেছিল সে। আমার কথা শুনে মুখ ঘুরিয়ে তাকালো। ঘরের উজ্জ্বল সাদা আলোয় তার মুখ দেখে আমি চমকে উঠলাম। চোখের কোলে কালি, মনির পাশে চোখের জমিটা লালচে, প্রায় 10 দিনের না কামানো দাড়িতে মুখটা অত্যাধিক শীর্ণ মনে হচ্ছে। আশ্চর্য হয়ে বললাম, কি রে, এ কি চেহারা হয়েছে তোর? শরীর টরীর খারাপ নাকি? একটা দীর্ঘশ্বাস ফেলে বিশ্বজিৎ বলল, দাদা বসো, চা নাই, সব বলছি। স্বভাবত বান্টি চা নিয়ে আসে রোজ। আজ গল্পের গন্ধ পেয়ে সে উঠতে নারাজ। গরজ আমারও কিছু কম নয়। তাই আমি পাশের চায়ের দোকানে চায়ের অর্ডারটা দিয়ে এলাম ছাতা মাথায় নিয়ে। আবহাওয়া দপ্তর বলেছে 19টা না 21টা যেন নিম্নচাপ উঠেছে বঙ্গোপসাগর থেকে। টানা বৃষ্টি চলবে কার্তিকের সংক্রান্তি পর্যন্ত। চায়ের ভার হাতে নিতে গিয়ে হাতা কেঁপে গেল বিশ্বজিতের, আর বেশ খানিকটা চা চলকে পড়ে গেল ওর জামাটার উপরে। তাড়াতাড়ি জামাটা খুলতেই দেখা গেল বিশ্বজিতের পেটের বাঁ দিকে একটা বেশ বড় সড়ো ক্ষত। অনেকটা মাংস উঠে গিয়েছিল সেখান থেকে। কিছুটা অংশে শুকনো চামড়া গজিয়ে গেলেও বেশ কিছু অংশে তখনও লাল মাংস দেখা যাচ্ছে। আমরা সবাই চমকে উঠেছিলাম। বিশ্বজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, খেয়েই ফেলতো গো দাদা, পেটের উপর দিয়ে গিয়েছে। আমরা আর কথা বললাম না। বিশ্বজিৎ চা শেষ করে তার ট্রেডমার্ক গোল্ড ফ্লেক মিনি ধরিয়ে বলতে শুরু করলো, তুমি শ্যামকে চিনতে? ওই সে যে সাপ ধরতো যে। মনে পড়ল না নামটা, মাথা নাড়া নাম। শুভ, দীপু, বান্টিরা এরা তো বয়সে একেবারেই কাঁচা, ওরা আরও চেনে না। বাদ দাও, ঘটনাটা শোনো। উপর্যুপরি কয়েকটা ধোয়া টান খেয়ে বিশ্বজিৎ নিজেই শুরু করলো পাকাপাকিভাবে। চিনার পার্কের ওই নির্মীয়মান হাউজিংয়ে জয়েন করার পর থেকে এগুলো ঘটছিল। খুব একটা ইন্দ্রিয়গ্রাহ্য ব্যাপার তা নয়, কিন্তু হঠাৎ মনে হয় বেসমেন্টে কেউ চিৎকার করে কাঁদছে। সিসি ক্যামেরার সামনে দিয়ে হয়তো হঠাৎ একটা ধোঁয়াটে ছায়া ছুটে গেল, বা মেইন গেটের বাইরে, বা মেইন গেটের সিকিউরিটি গার্ড আচমকা ছুটে বেরিয়ে গেল ক্যাম্পাস থেকে। এইসবই। খুব বিপজ্জনক কিছু ঘটেনি কোনোদিন। অশরীরী শরীরীতে বেশ একটা শান্তিপূর্ণ সহাবস্থান চলছিল বলতে পারো। তবে একবার ভয়ানক একটা ব্যাপার ঘটেছিল, সে পরে বলছি। এই ব্যাপারটা বলি এখন। যাই হোক, বড় সড়ো গোল বাঁধল ভাদ্র মাসের অমাবস্যায় বাড়ি ফিরলাম যখন। কাল না ছাড়লে শেষ ট্রেনটা কেমন নিশুতি হয়ে যায় তা তো জানোই। নারাদা, তুমি তো 3 মাস প্রাইড পাঞ্জাব বারে বাউন্সারের কাজ করেছো। লাস্ট ট্রেনটা ধরতে তুমি শনিবার, তুমি ভালো বুঝবে।
তা বেশ একটা জোরো হাওয়া মুখে এসে লাগছিল। ভিড় কমে যাওয়ার পর চোখ বুজে এসেছিল ক্লান্তিতে। হঠাৎ মনে হলো পুরো ট্রেনটার আলো মোড়ে এসে একটা আবছা অন্ধকার বেলনাকৃতি বস্তুতে পরিণত হয়েছে। মাথা হাতের কনুই যেখানে যেখানে রাখা ছিল, মনে হতে লাগলো সেই জায়গাগুলো কেমন যেন মাংসল হয়ে উঠেছে, থকথক করছে, পিচ্ছিল কিছু একটা। আর সবচেয়ে বেশি যে ব্যাপারটা আমাকে কাঁপিয়ে দিচ্ছিল তাহলে একটা অস্পষ্ট স্বর। বিশেষ কোনো শব্দ বোঝা যায় না, কিন্তু মনে হয় কেউ কিছু অবশ্যই বলে চলেছে আমার কানে কানে। সে ভয় দেখাচ্ছে বা সাবধান করছে, কিন্তু স্বপ্ন বা ঘুমের ঘোরে তলিয়ে যায়নি। স্পষ্ট মনে আছে, হাওড়া কাটোয়া লোকালে বাড়ি ফিরছি। পূর্বস্থলী স্টেশনের সাইকেল গ্যারাজ থেকে সাইকেল নিতে হবে, তারপর বাড়ি ফিরতে ফিরতে আরো আধ ঘন্টা। তবুও আমার চেতনার উপরে কেমন করে যেন একটা আলাদা বিশ্ব চেপে বসেছে, আমাকে বাস্তবের পৃথিবীতে ফিরতে দিচ্ছে না। হঠাৎ একটা প্রবল ঝাঁকুনির সঙ্গে আমি আবার বাস্তবের জগতে ফিরে এলাম। দেখি হলদে ভেপারা আলোয় মোহময় হয়ে দাঁড়িয়ে আছে নবদ্বীপ 2 নম্বর প্ল্যাটফর্মের শতাব্দী প্রাচীন বকুল গাছটা। কপাল বুক সব ভিজে গেছে ঘামে। আর 2টো স্টেশন পূর্বস্থলী পৌঁছতে। গেটে গিয়ে দাঁড়ালাম, আর বসার সাহস হলো না। গ্যারাজের নৈশ প্রহরীর হাত থেকে সাইকেলের চাবিটা সবে নিয়েছি হাতে, এমন সময় পকেটের ফোনটা তারস্বরে চিৎকার করে উঠল। প্রথমে ভেবেছিলাম মায়ের ফোন, রোজই রাত বাড়লে এটা ঘটে। পাত্তা না দিয়ে সাইকেলের তালা খুললাম, সিটে বসে প্যাডেল করা শুরু করেছি। আবার ফোন, কিছু কিছু কন্ট্যাক্ট বিশেষ রিংটোন দিয়ে সেট করা থাকে। একদিন মারেগা তো কুত্তে কি মত বেজে উঠতেই বুঝলাম সুমন্তের ফোন। ব্যাংক কাটা মাঠের পাশে কদম গাছটার নিচে দাঁড়ালাম। ঝেঁঝি ডাকছে, সাপ ব্যাং ধরেছে কোথাও, তারও অন্তিম আর্তনাদ শোনা যাচ্ছে। স্ট্রিট ল্যাম্পের আলোয় দাঁড়িয়ে একটা কুকুর আমাকে অবাক চোখে দেখছিল। ফোনটা ধরলাম, যন্ত্রটা কানে দিয়ে সরিয়ে নিতে হলো। সুমন্ত চিৎকার করে উঠেছে প্রচন্ড জোরে, ভাই শ্যাম নেই। নির্জন রাত্রির প্রহরে লাউড স্পিকার ছাড়াই কথাগুলোকে তীক্ষ্ণ চিৎকার মনে হচ্ছিল। কুকুরটা মৃদু গড়গড় শব্দ তুলে এগিয়ে এলো। রাস্তার পাশের একটা জানলা দিয়ে কে যেন একটা উঁকিও দিয়ে গেল। বিরক্ত গলায় বললাম, চালাস না তো, ইট ভাটার মাচা চিত হয়ে পড়ে আছে, গিয়ে দেখ। আমি সারাদিনের পরিশ্রমে হতক্লান্ত হয়ে আছি ভাই, আমাকে এই কানা রাতে আর ডাকিস না। নেই মানে কোথাও নেই, শ্যাম মরে গেছে ভাই। ডুকরে কেঁদে উঠল সুমন্ত। আমার মাথার ভিতরটা হঠাৎ শূন্য হয়ে গেল। ঝিঝির ডাক, ব্যাঙের আর্তনাদ, কুকুরের গোঙানি মুছে গিয়ে একটা চ্যানেল ধরতে না পারা রেডিওর মতো শব্দ সারা মাথায় থিতু হয়ে রইল। পাশের মাঠটায় জল জমে আছে। রাস্তার নিভু নিভু আলোগুলো সেই জলে প্রতিফলিত হয়ে এক অদ্ভুত বর্ণালীর সৃষ্টি করছে। আর সেই 7 রঙের আলোতে দেখা যাচ্ছে মাকড়সার ছেঁড়া জাল, জালে আটকা পড়া পা ভাঙা ফড়িং। ফোনটা পকেটে রেখে ঊর্ধ্বশ্বাসে সাইকেল চালালাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। বিশ্বজিৎ হাঁপাচ্ছিল। বেশ বোঝা যাচ্ছে ও এখনো বেশ দুর্বল। আমার মনের কথাটা আজ করেই বোধহয় ও বলল, আমার চাষ আর বাস এক হয়ে গেছে দাদা। খোদ কলকাতাতেই ভূত প্রেত আমার পিছু ছাড়লো না, তো এই গ্রামে কি আর ছাড়ে? তুমি ঠাকুরদাকে বলে আমার কিছু একটা পাকা তাবিজ কবচের ব্যবস্থা করে দাও না গো। বিশ্বজিতের শেষ কথাগুলো
যেন আকুল আরতির মতো শোনালো। কিন্তু উপস্থিত আমিও নাছাড়। বললাম, দাদু তো পঞ্চতন্ত্র ক্ষেত্রে যাত্রা করেছেন রে ভাই, ফিরতে ফিরতে তো সেই কালী পুজো। আচ্ছা তুই বল, আমি শুনি, দেখি না কি করা যায়। কাপা কাপা হাতে সিগারেটটা ধরিয়ে বিশ্বজিৎ হঠাৎ বলে উঠল, বাইরে একটা ফোঁসানির শব্দ হচ্ছে না? শুনতে পাচ্ছ? আমরা সবাই কান পাতলাম। কিছুক্ষণ পরে বান্টি বলল, আরেও কিছু না, ওই আলো জোরে বৃষ্টি আসছে তারই শব্দ। আরও কিছুক্ষণ ছুটে আসা বৃষ্টির দুরাগত শব্দের দিকে কান পেতে বলতে শুরু করলো বিশ্বজিৎ। বাড়িতে ঢুকে জামা কাপড় ছাড়তে ছাড়তেই মায়ের উদ্বিগ্ন প্রশ্ন, তুই কি এই গভীর রাতে শ্মশানে যাবি নাকি? প্রশ্নটার জন্য তৈরিই ছিলাম। আর এই রাতের মোড়া সাপে কাটা ডেথ সার্টিফিকেট বার করতে ভোর হবে, তারপর মাচা বানিয়ে আত্মীয় পরিজনকে সামলে বেরোতে বেরোতে প্রায় 10টা বাজবে। মাকে বললাম, চিন্তা করো না ওই নিয়ে, আজ রাতে আর শ্মশানে পৌঁছানো হবে না। মায়েরও দোষ দেখি না, চিনার পার্কের অলৌকিক ঘটনার কথা মা জানে, দুশ্চিন্তা হওয়া স্বাভাবিক। মুখটা বিবর্ণ লাগছিল মায়ের। গামছাটা কোমরে জড়িয়ে চলে আসছি। মা বলল, খেয়ে যাবি না? আমি উত্তর না দিয়ে চলে এলাম। শ্যামের বাড়িটা নিথর হয়ে আছে, মূল রাস্তার পাশে অবস্থিত একটা বিশাল ধ্বংসস্তূপের পিছনে। এদিকটা বিদ্যুৎ এলেও লোডশেডিং চলছে বর্ষার প্রকোপে। বারান্দায় 8-10টা হ্যারিকেন জ্বলছে। অসংখ্য নির্বাক মানুষ ইতস্তত জড়ো হয়ে আছে উঠোনের এখানে ওখানে। শ্যামের মা বোধ হয় ছেলের মৃত্যুর ধাক্কাটা এখনো মেনে নিতে পারেনি। শরীরে প্রেতিনীর মতো সে উঠোনময় ঘুরে বেড়াচ্ছে, আর যাকে সামনে পাচ্ছে তাকে জিজ্ঞাসা করছে, এই 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 তোরা এত লোক আইছিস কি করতে? এত ভিড় করছিস কেন আমার উঠানে? আমি অবাক হয়ে শ্যামের মাকে দেখছি। হঠাৎ সুমন্তের ডাকে আমার ঘোর কাটল। বিশ্ব, এদিকে আয়। হসপিটাল থেকে ফোন করলে বডি আনতে যাব। একটু ফাঁকায় পৌঁছে আমি সুমন্তকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কি হয়েছিল রে? এমন এমন হঠাৎ করে? সুমন্ত চুপ করে রইল কিছুক্ষণ, তারপর আমার দিকে একটা বিড়ি এগিয়ে দিয়ে নিজেও একটা ধরালো। দু তিনটে এলোমেলো টান দিয়ে যখন বুঝলো বর্ষার বিড়ি নিতিয়ে আছে, ঠিক মতো ধরেনি, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে হাঁপ ধরা গলায় বলে উঠল, বিষ, সারা গায়ে বিষ। এত হওয়ারই ছিল। সাপুরের মরণ তো সাপের কামড়েই। কি সাপের কামড়ে তো মরেনি, মরেছে বিষে। পাগল টাগল হলি নাকি? সাপের কামড় না হলে বিষ কি করে হয়? কেউ বিষ খাইয়েছে নাকি রে? না, তাও নয়, সাপেরই বিষ, সারা গায়ে বিষ, কিন্তু চামড়ার কোথাও সাপের কামড়ের দাগ নেই। আবার প্রতিবাদ করতে যাচ্ছিলাম, হঠাৎ মনে পড়ল চিনার পার্কের ঘটনাগুলো। অলৌকিক ঘটনার আমি সম্মুখীন হইনি এমন তো নয়, প্রতিনিয়ত হচ্ছি। আকাশটা থম ধরে আছে, অনেক দূরে মেঘের গুরু গুরু গর্জন শোনা যায়। ধ্বংসস্তূপের দিক থেকে একটা খটাস বা ভামের গর্জন ভেসে আসছিল। আমি কথা বলতে গিয়ে দেখলাম আমার গলা বুঝে এসেছে, স্বর বেরোচ্ছে না। গলা খাঁকাটি দিয়ে বললাম, কখন ছাড়বে বডি? 4 ঘন্টা অবজারভেশন অনুযায়ী তো সকাল 7টায় ছাড়ার কথা, দেখি কি করে। আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম রাত 1টা 20। এতক্ষণ কি করব ভাবতে পারছিলাম না। বাড়ি গিয়ে বিশ্রাম করতে পারলে ভালো হতো। সারাদিনের কাজ, ট্রেন জার্নি, উৎকণ্ঠা মিলেমিশে ভেঙে পড়তে চাইছে শরীর। একটু ইতস্তত করে সুমন্তকে কথাটা বলতে যাব এমন সময় তার ফোনটা বেজে উঠল। ফোনটা কানে দেওয়ার পর বেশ কিছুক্ষণ বিস্ময়ের অভিব্যক্তি সূচক কিছু শব্দ করে সেটা কেটে দিল সুমন্ত। তারপর আমার দিকে একটা বোকা বিস্ময়ে তাকিয়ে বলে উঠল,
ডেথ সার্টিফিকেট দেবে না বলছে। চল তো হসপিটালে। আমি জিজ্ঞাসা করলাম, কেন দেবে না? সাপে কাটা তো বললি, দেখলেই বোঝা যাচ্ছে। তা নয়, বডি আটকেও রাখছে না, পুলিশও আছে ওখানে। তুই চল, সামনাসামনি কথা বলি। হাসপাতালে পৌঁছে অবাক হয়ে গেলাম। লোকজন খুব বেশি নেই, কিন্তু সেন্টারের সব ডাক্তার, বেশ কয়েকজন পুলিশ শ্যামের দেহটাকে ঘিরে আছে। আমাদের দেখে রহমান এগিয়ে এলো। শ্যামের দেহ বাড়ির পুকুর পাড় থেকে নিয়ে রহমানই হসপিটালে নিয়ে এসেছিল। তার মুখে স্পষ্ট উদ্বেগ আর বিরক্তি। ঝাঁঝালো গলায় সে বলে উঠল, ডেথ সার্টিফিকেট না দিলে বার্নিং হবে না। এ শালারা কিছুতেই দিচ্ছে না রে। আমি অন ডিউটি ডাক্তারের কাছে গেলাম। তিনি তখনও শ্যামের পাশ থেকে নড়েননি, ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন নিথর চোখ দুটোর দিকে। আমি জিজ্ঞাসা করলাম, ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না কেন? ডাক্তার কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, ওর মৃত্যু মেডিকেলি হয়নি এখনো। মানে? হ্যাঁ, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ, মস্তিষ্ক রেসপন্স করছে না, কিন্তু উনি মরেননি। গায়ে হাত দিয়ে দেখুন একবার। আমি এক বুক অবিশ্বাস নিয়ে শ্যামের গায়ে হাত রাখলাম, আর রেখে চমকে উঠলাম। ঠান্ডা নিথর দেহ, কিন্তু মরা আর জ্যান্ত মানুষের পার্থক্য বেশ বোঝা যায়। তেমনি নরম বুক, হাতের পেশি। শক্ত হওয়া তো দূরের কথা, যেন আরো বেশি স্থিতিস্থাপক হয়েছে। এ বলে বোঝানো যাবে না দাদা। রাবারের উপরে হাত রাখলে যেমন অনুভূতি হয়, এ ঠিক তেমন। আমি বিহবল গলায় বললাম, বেঁচে টেচে নেই তো? পালস, ইসিজি সব করা হয়েছে, মৃত। তবুও সম্পূর্ণ মৃত বলতে পারছি না। আপনারা বডি নিয়ে যান, লোকাল ঘাটে বার্নিং করে ফেলুন, অসুবিধা হবে না। পুলিশের ঝামেলা? না না, কেসটা অদ্ভুত বলে আমি পুলিশ ডেকে নিয়েছি আগে। আপনারা নিয়ে যান নিশ্চিন্ত মনে। ডিউটি অফিসারের মুখ চেনা, তিনি ঘাড় নেড়ে সম্মতি প্রকাশ করলেন। কিন্তু আমরা যখন চলে আসছি, তিনি পিছন থেকে ডাকলেন। বাকিদের এগিয়ে যেতে দিয়ে আমি দাঁড়ালাম। অফিসার আমার কাছে এসে খুব নিচু গলায় বললেন, খুব অদ্ভুত ব্যাপার বিশ্বজিৎ বাবু। 35 বছরের সার্ভিস লাইফে এমন কিছু দেখিনি কোনোদিন। একটু সাবধানে হ্যান্ডেল করবেন। ঘাড় নেড়ে চলে আসছি, তিনি আবার ডাকলেন, মরার গায়ে একটা আতপচাল গন্ধ পাচ্ছিলেন কি? আমি দুদিকে ঘাড় নেড়ে চলে এলাম বটে, তবে ও গন্ধ আমিও পেয়েছি। শ্যামের দেহ থেকেই পেয়েছি। বলো লোকালয় ছেড়ে জনশূন্য রাস্তায় পড়তেই মনে পড়ল আজ কৌশিকী অমাবস্যা। আমাকে তো তুমি ছোট থেকে দেখছো দাদা, অলৌকিক অশৈলী কিছুতেই কোনোদিন বিশ্বাস ছিল না আমার। কিন্তু ইদানিং যা সব ঘটছে আমার সঙ্গে, সামান্য পাতা পড়ার শব্দেও মনে হয় ওই বুঝি অশরীরী কেউ পিছু নিল। শ্যামের বাড়িতে অতজনের ভিড় থাকলেও অন্তিম যাত্রায় সঙ্গ রইলাম আমরা কয়েকজন, যারা তার বন্ধু, আর জনা 2-3 মাতাল শত্রুর অন্তর্জলি যাত্রায় যেতেও পিছু পা হয় না। লোকালয় পার হয়ে কিছুটা পথ পিচ রাস্তা ধরে এগিয়ে গিয়ে একটা কাঁচা রাস্তা ধরতে হয়। মাটির রাস্তা কাদায় ঠিক করছে, খুব সাবধানে পা ফেলতে হয়। চতুর্দিক এখনো অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। ঝিঝি ব্যাঙের ডাকও শোনা যায় না। মাঝে মাঝে শুধু অক্লান্ত মন্তপের কণ্ঠস্বর শোনা যায়। বলো তাদের ধমকে ওঠার রুচি বা শক্তি কোনোটাই আর অবশিষ্ট ছিল না। আমরা চুপ করে পথ চলতে লাগলাম, আর ক্রমে ঘন অন্ধকারময়ী রাত্রি আমাদের ছোট্ট দলটাকে ক্রমশ এক বিশাল সরীসৃপের মতো গ্রাস করে ফেলছিল। ঠাকুরদার সাধন পীঠের পাশ দিয়েই পথ খাড়া নেমে গিয়েছে মোরিঙ্গার তীরবর্তী শ্মশান ভূমিতে। 2টি বিশাল দেহী শিমুল গাছ দাঁড়িয়ে আছে শ্মশান প্রহরী হয়ে। দহন ভূমের দ্বার মুখে নীলচে কালো আকাশে
বিদ্যুৎ চমকে উঠছে বারবার। সে ঘন তমসাময়ী সুতীক্ষ্ণ হাসি। স্রোতহীন নদীর কচুরিপানা ঢাকা বুকের পাশে আমরা শ্যাম সাপুরের মৃতদেহটা নামিয়ে রাখলাম। সুমন্ত কয়েকজনকে নিয়ে আদ্র বা দহন ক্ষেত্রে চিতার কাঠ সাজাতে গিয়ে গেল। আমি মরা ছুঁয়ে বসে রইলাম। ক্লান্তি আর অবসাদে আমার সারা শরীর ভেঙে পড়তে চাইছিল। শ্যামের খাটুলিতে বাঁ কনুইয়ের ভর রেখে আমি ভিজে বালি মাটির উপরে শুয়ে পড়লাম। চোখ বুজে এলো। শ্যাম কোথায়? ঘুমিয়েই বোধহয় পড়েছিলাম, নইলে সুমন্তের চিৎকারে বুকের মধ্যে অমন ধরফর শুরু হতো না। মাটি ছেড়ে উঠে দাঁড়াতেই দেখলাম সুমন্তরা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর তাদের হাতে ধরা 5টা মোবাইল টর্চের আলোতে দেখলাম তাদের মুখ কাগজের মতো সাদা। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? শ্যাম কোথায়? আমি পাল্টা প্রশ্ন করতে গিয়েও থমকে গেলাম। খাটিয়া শূন্য, দড়ি, সাদা চাদর, ধূপ, তুলসীর চারা সব পড়ে আছে, শুধু মৃতদেহ অদৃশ্য। অদূরে মদ্যপের দল আকণ্ঠ মদ খেয়ে অবিরাম কথা বলে চলেছিল জড়ানো গলায়। দ্রুত পায়ে তাদের কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এই এই মরা কোথায় গেল দেখেছিস? আমার প্রশ্নে তারা প্রথমে হকচকিয়ে গেল। প্রশ্নটা এতটাই অস্বাভাবিক যে তাদের প্রবল নেশার বিহবলতাও কিছুক্ষণের জন্য থিতিয়ে পড়ল যেন। সামনের জন কিছুক্ষণ পরে খুব গম্ভীর গলায় বলল, মরা 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 তো আমি নিয়ে নি, মা কালী বলছি আমি নিয়ে নি, এ নি দে বুধো, এই তোরা নিছিস কি? তারাও শতকোটি দেবতা ঊর্ধ্বতন 14 পুরুষের দিব্যি খেয়ে বলল, মরা তারা নেয়নি। সুমন্ত পেছন থেকে একটু ঝাঁঝালো গলায় বলে উঠল, মরা ছুঁয়ে তো তুই বসেছিলি, মাতালের ওপর চোটপাট করে কি হবে? আমারও ধৈর্য বিশেষ অবশিষ্ট ছিল না। ঘটনা প্রবাহের মুহুর্মুহু অভিঘাতে ব্যঙ্গের সুরে সুমন্তকে বললাম, বাপের পয়সায় খাও, গায়ে হাওয়া লাগিয়ে বেড়াও তো মালুম পাও না। সারাদিন ছুটতে হলে বুঝতে ক্লান্তি কাকে বলে, একদম জ্ঞান দিবি না। করিস তো সিকিউরিটি গার্ডের চাকরি, আর এমন ভাব দেখাচ্ছিস যেন উকিল মোক্তার হয়ে গেছিস। যা যা, আমার মুখ খোলাস না। একটা দায়িত্ব জ্ঞান নেই, চোখের সামনে থেকে কুকুর শেয়ালে মরাটা টেনে নিয়ে চলে গেল, উল্টে নিচে মেজাজ দেখাচ্ছিস। সালা চোরের মায়ের বড় গলা। আমি অসহ্য রাগে সুমন্তের দিকে তেড়ে যাচ্ছিলাম। হঠাৎ মাতালদের দল থেকে একটা জড়ানো গলা ভেসে এলো, এই শিয়াল নয়, শিয়াল নয়, সাপ সাপ, এত এত বড় সাপ। আমি থমকে গেলাম। ঘুরে দাঁড়ানোর আগে সুমন্ত ছুটে গেল লোকটার দিকে। সে বসে বসে ঢুলছিল। তার পাশে বসে সুমন্ত চিৎকার করে জিজ্ঞাসা করলো, কি বললে? সাপ কোথায়? লোকটা সোজা হয়ে তাকানো বা বসারও শক্তি ছিল না। পশ্চিমে আঙুল তুলে বলল, ওদিকে গেছে, ওই ওই কপিলে জঙ্গলে। সুমন্ত বসে পড়ল কাদামাটির উপরে। মদ্যপের কথার যা অর্থ দাঁড়ায় তা হলো কোনো সাপ শ্যামের দেহটাকে পশ্চিমে কপিলের জঙ্গলে নিয়ে গিয়েছে। কিন্তু সে তো পাইথন ছাড়া সম্ভব নয়। আমাদের গ্রামে পাইথন তো অসম্ভব। মদের ঘোরে কি না কি দেখেছে তার কোনো ঠিক নেই, কিন্তু বর্তমান যা অবস্থা ওই বনেও খুঁজে দেখতে হবে। কাছাকাছির মধ্যে শ্যামের দেহের চিহ্ন মাত্র নেই। গলা তুলে বললাম, এই তোরা এদিকটা খোঁজ, আমি কপিলের বনে ঢুকছি। আমার সামনে থেকে যখন শ্যাম গায়েব হয়েছে দায়িত্বটা তো আমারই, তাই না? বনের পথে কয়েক পা এগিয়ে যেতে পিছনে আর একটা পায়ের শব্দ শুনতে পেলাম। ঘাড় ঘুরিয়ে দেখলাম সুমন্ত আসছে। আমার কাছে এসে কিছুক্ষণ কটমট করে আমার দিকে তাকিয়ে রইল। তারপরে এগিয়ে গেল কপিল বনের দিকে। কপিল বন আদতে একটা বিরাট আম বাগান। তার ভিতরে অবশ্য আরো অনেক রকমের গাছ বেড়ে উঠেছে, কাঁঠাল, জামরুল, নারকেল, তাল, এইসব। বিরাট একটা দিঘিও আছে, নাম কপিল সায়র। কথিত এই দিঘি মাটির নিচ দিয়ে গঙ্গার সঙ্গে যুক্ত। একটা সুপ্রাচীন সমাধি রয়েছে বনের পশ্চিম সীমানায়। এ কার সমাধি তা আমরা কেউ জানি না। যেহেতু এ বনের নাম কপিল বন, আমরা শৈশব বলে এসেছি এ কপিল মুনির সমাধি।
তবে সে কপিল পৌরাণিক কপিল নাকি সাংখ্য প্রণেতা কপিল তা জানতাম না। বনে ঢুকেই সর্বপ্রথম যা খেয়াল করলাম তা হলো এক আশ্চর্য নৈঃশব্দ। বর্ষায় কি হয়, গাছের পাতা থেকে টুপটাপ জলের ফোঁটা অবিরাম ঝরতে থাকে, কিন্তু এই বনভূমিতে তেমন শব্দ বিন্দুমাত্র নেই। অপার নৈঃশব্দের অন্ধকারের ভারী দেহ ঠেলতে ঠেলতে আমরা এগিয়ে যাচ্ছি বলে মনে হলো। দিঘির পাড়ে পৌঁছে সুমন্ত প্রথম কথা বলল। একটা সুনিশ্চিত আতঙ্ক মিশে আছে তার গলায়। বিশু, শুনতে পাচ্ছিস? আমি অস্বাভাবিক কিছুই শুনতে পাইনি। বললাম, কি শুনবো? খুব জোরে জোরে শ্বাস ফেলছে কেউ গাছের ওপর থেকে। প্রতিবাদ করতে গিয়েও থমকে গেলাম। সত্যি কথা বলতে কিছু তো স্বাভাবিক ঘটছে না। ডাক্তারের কথা অনুযায়ী শ্যাম মরেও মরেনি, তার সারা শরীরে বিষ, অথচ সর্পদংশনের চিহ্ন মাত্র নেই। এই মুহূর্তে শ্যামের মৃতদেহ গায়েব, আর আমরা দুজন পলাতক মরা খুঁজতে বেরিয়েছি। এত আশ্চর্য সব ঘটনার মধ্যে অদৃশ্য কেউ যদি গাছের উপর থেকে নিঃশ্বাস ফেলে, এতে আর নতুন করে অবাক হওয়ার কি আছে? বললাম, কোন গাছটায়? কোনো নির্দিষ্ট গাছে নয়, শব্দটা ভাসছে। আমি আর সময় নষ্ট না করে গাছের দিকে আলো ফেললাম। এক মুহূর্তে আলোর ঝলসানিতে আমার যা দেখার দেখা হয়ে গিয়েছে। একটা মোটা গাছের ডালে অদ্ভুতভাবে নিজের শরীরটাকে পেঁচিয়ে শুয়ে আছে শ্যাম। মুখটা চোখ দুটো গাঢ় হলুদ, আর থেকে 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 সেই মুখ দিয়ে বেরিয়ে আসছে নিঃশ্বাসের শব্দ। 5.5 ফুটের শ্যাম সাপুরের দেহটা কোনো এক উপায়ে যেন প্রায় 7 ফুটের ওপরে লম্বা হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি হাতের টর্চ বন্ধ করে সুমন্তর হাত চেপে ধরলাম আর তাকে টেনে নিয়ে চললাম মোড়ের বাইরে। প্রথমে সে কিছু দূর আমার সঙ্গে চলল, তারপর বলে উঠল, কোথায় যাচ্ছিস বিশু? শ্যামকে খুঁজবি না? সে আমাদের দ্বারা সম্ভব নয় রে সুমন্ত। আজ বিকেলে ঠাকুরদার কাছে যাব, যা করার তিনিই করবেন। সুমন্ত হঠাৎ পাগলের মতো ঘাড় ঝাঁকিয়ে চিৎকার করে উঠল, আর তারপরে এক লাফে আমার দিকে এগিয়ে এসে আমার পাঁজর কামড়ে ধরল। আচমকা তার এহেন ব্যবহারে আমি এতটাই হতচকিত হয়ে গিয়েছিলাম যে কয়েক মুহূর্ত কোনো কথাই বলতে পারলাম না। পরক্ষণেই পাঁজরের চামড়ার উপরে প্রচন্ড যন্ত্রণা অনুভূত হওয়ায় সুমন্তর ঘাড়টা 2 হাতে টিপে প্রচন্ড এক হ্যাচকা টানে তাকে ছুঁড়ে ফেলে দিলাম। মাংস চামড়া ছেঁড়ার শব্দ পেলাম, আর একই সঙ্গে টের পেলাম ফিনকি দিয়ে রক্ত ছুটছে আমার পাঁজর থেকে। সুমন্ত আমার পাঁজর ছেঁড়া মাংস মুখে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল হতভম্বের মতো। তারপর থুথু করে মাংস চামড়া ফেলে দিয়ে আবার ছুটে গেল কপিল বনের দিকে। আমি আর অপেক্ষা না করে গঙ্গার পার বরাবর বাড়ির দিকে হাঁটতে লাগলাম। শ্মশান ভূমিতে তখনও কিছু লোক ঘোরাঘুরি করছে। মাতালের দল শুয়ে পড়েছে কাদামাটির উপরে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার। সুমন্তকে মরণে টেনেছে। শ্যামের মতো সেও আর ফিরবে না। হাসপাতালের বেডে আচ্ছন্নের মতো পড়েছিলাম। পাঁজরের কাছে একটা বড় ব্যান্ডেজ, মায়ের চিন্তিত মুখ, সাব ইন্সপেক্টর মৃন্ময় ঘোষ, সব আবছা, অস্পষ্ট দেখতে পাচ্ছিলাম। মৃন্ময়বাবু তোমার ছাত্র, তাই একটু ওঠার চেষ্টা করলাম তাকে দেখে। ধমকও খেলাম সঙ্গে সঙ্গে। হ্যাঁ, আর উঠতে হবে না, শুয়ে থাক, আমি পরে এসে তোর জবানবন্দি নিয়ে যাব। আর হ্যাঁ, ওটা সুমন্তের লাশই হবে, ওটাই শনাক্ত করতে হবে। আগে সুস্থ হয়ে ওঠ, 1 ঘন্টা পরে আমার সঙ্গে যাবি। শনাক্ত হয়ে যাওয়ার পর তারপর সেটা পোস্টমর্টমে যাবে। সবই আগে থেকে আন্দাজ করেছিলাম, তাও বললাম, সুমন্ত? হ্যাঁ, দালা মশরা হয়ে একেবারে মাংসের তাল হয়ে আছে। শ্মশানে তোদের সঙ্গে যারা গিয়েছিল বলল
তুই আর সুমন্ত নাকি কপিল বনে ঢুকেছিলিস, তাই আন্দাজ করছি আর কি, নাহলে বডি দেখে চেনার উপায় নেই। মৃন্ময় ঘোষ চলে গেলেন। মায়ের চোখে চোখ পড়ল আমার। অনেক কষ্টে চোখের জল আটকে রেখেছিল এতক্ষণ, এখন দুগাল বেয়ে ঝরঝর করে নেমে এলো। মা কোনো কালেই বেশি কথা বলে না, কিন্তু যে বোবা যন্ত্রণা, অব্যক্ত আতঙ্ক তার চোখে লুকিয়েছিল তা আমি খুব সহজেই চিনতে পারলাম। মায়ের গালে হাত রাখলাম, সে আমার হাতটা ধরে বসে রইল অনেকক্ষণ। সুমন্তের বডিটা আমিও চিনতে পারিনি। সেদিন গায়ে নীল রঙের একটা বর্ষাতি পড়েছিল সে। ওই দেখেই বুঝলাম যে হ্যাঁ, এই সেই হতভাগ্য। মৃন্ময়বাবু দেহটাকে পোস্টমর্টমে পাঠিয়ে আমার পাশে এসে বসলেন। তারপর খুব নরম গলায় বললেন, এমন হাড়গুঁড়ো চুরচুর করে মারল কে বল দেখি? এটা মানুষের কাজ বলে তো মনে হচ্ছে না। আমি মাটির দিকে তাকিয়েছিলাম। চোখ বারবার ঝাপসা হয়ে আসছিল কান্নায়। বললাম, সাপ, বিরাট সাপ। হাট, তো পাইথন জাতীয় সাপের কাজ, সেখানে কোত্থেকে আসবে? আমি আনুপূর্বিক সব ঘটনা খুলে বললাম মৃন্ময় বাবুকে। তিনি কিছুক্ষণ অবিশ্বাসের চোখে তাকিয়ে থেকে বললেন, দেখ, আগেও এখানে আমি অলৌকিক ঘটনা আমি দেখেছি, ওই ন্যাড়াদা আর আদিত্যনাথের সাথে করেছিল, তাই পুরোপুরি অবিশ্বাস করছি না। কিন্তু জানিস তো, পুলিশ আর আইন অলৌকিক মানে না। আমাদের সবার আগে শ্যামের বডি খুঁজে বার করতে হবে। তুই আইনগতভাবে বাধ্য নোস, কিন্তু সাহায্য যদি করতে পারিস তাহলে খুব ভালো হয়। বিশ্বজিৎ থেমে গেল। দীপু কখন যেন উজ্জ্বল আলোগুলো নিভিয়ে দিয়ে একটাই মাত্র নীল আলো জ্বালিয়ে দিয়েছিল। বাইরের বৃষ্টি, হাইব্রিড মাগুর চাষের পুকুর শুষে আসা সোদা হাওয়া আর বিশ্বজিতের থমথমে গলা, সব মিলেমিশে এমন একটা আবহ সৃষ্টি হয়েছিল যে সেলুনে এতগুলো যে মানুষ রয়েছে তাই বোঝার উপায় ছিল না। আমি জিজ্ঞেস করলাম, তারপর গিয়েছিলি কপিল বনে? বিশ্বজিৎ এবার সরাসরি আমার দিকে তাকাল। তার ঠোঁট থরথর করে কাঁপছে, চোখে জল। আতঙ্কিত ধরা গলায় সে বলল, আর যেতে হয়নি গো ন্যাড়াদা। শ্যাম নিজে রোজ আমার বাড়িতে এসে, মৃন্ময়বাবু নিজে 4 জন কনস্টেবল নিয়েও কিছু করতে পারেননি। আমার কালো গরুটা। কথা শেষ করতে পারল না বিশ্বজিৎ, কেঁদে ফেলল। আমি বুঝলাম তার পোষা জীবটি কোনো অতিকায় সরীসৃপের শিকার হয়েছে। আমি উঠে গিয়ে তার কাঁধে হাত রাখলাম, আশ্বাস দিয়ে বললাম, কাল আমি যাব কপিল বনে, যাবি? বিশ্বজিৎ এক লহমায় সোজা হয়ে বসল, বলল, আমি অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি ন্যাড়াদা, সাহস পাইনি। ভাইপো রয়েছে, বৌদি, জেঠিমা রয়েছেন, তোমাকে তোমাকে বিপদের মুখে কি করে টানি বলো তো? বিশ্বজিতের বড় বড় চুলগুলো ঘেঁটে দিয়ে বললাম, এত ভাবিস না, কিচ্ছু হবে না। তাহলে দাদা দাদা কাল সকালে? আমি হেসে বললাম, রাতে ভয় পাচ্ছিস, কিন্তু দিনের আলোয় তো তাকে খুঁজে পাবি না। সূর্য হলো আমাদের জ্যান্ত দেবতা, তার আলোয় অশুভ শক্তি লোক সমক্ষে আসতে পারে না। কাল রাতে যাব, মৃন্ময়কেও জানিয়ে রাখতে হবে, কারণ এই ব্যাপারটারও ইনভেস্টিগেটিং অফিসার। কতটা যে কি পারবো জানি না, দাদুও এখানে উপস্থিত নেই। যা হয় হবে, কি বলিস? বিশ্বজিতের চোয়াল দুটো শক্ত হয়ে উঠল। হ্যাঁ দাদা, এর শেষ দেখতে চাই। কপিলবন যে রাতের বেলা দেখেনি, সে কখনো ধারণাও করতে পারবে না এর ব্যাপ্তি, এর ভয়ঙ্কর উপস্থিতির কথা।
এই বনভূমির প্রতিটি গাছই মানুষের রোপণ করা। সময়ের ব্যবধানে ব্যবধানে এইসব বৃক্ষ রোপিত হয়েছে। ক্রমে আম, জাম, বট, অশ্বত্থ বৃক্ষ সমুদয় এত বৃহৎ আকার ধারণ করেছে যে কপিলমুনি আশ্রমের বাগান কালক্রমে কপিল বন হয়ে গিয়েছে। আমি যখন বিশ্বজিৎ আর মৃন্ময়কে সঙ্গে নিয়ে কপিল বনে উঠলাম, পঞ্চমীর চাঁদ বনভূমির প্রবেশ পথে দণ্ডায়মান সেগুন গাছের মাথা ছাড়িয়ে পশ্চিমে হেলে পড়েছে। হাতঘড়ি বলছে 7:25, পারিপার্শ্বিক আবহ বলছে নিশুতি রাত। বিশ্বজিৎকে মৃন্ময় জিজ্ঞাসা করল, কোন গাছে দেখেছিলিস বলতো প্রথম তাকে? বিশ্বজিৎ কিছু বলার আগেই আমি বললাম, ও আর দেখে লাভ নেই, তাকে কোথায় পাওয়া যাবে আমি জানি। মৃন্ময় বলল, সে যেখানেই থাক না দাদা, আমার বুক কাঁপছে। এমন ভয়ানক জীব আমি সিনেমাতেও কোনোদিন দেখিনি। আমার রিভলভার আর 4জন সেপাইয়ের রাইফেলের গুলি কিছুই করতে পারল না তার, কিচ্ছু না, গোটা গরুটাকে গিলে নিয়ে চলে গেল। আমি বললাম, বিশ্বজিৎ শ্মশানে মরা ছুঁয়ে বসেছিল, তাই সবচেয়ে বেশি রাগ তার উপরে। ভাগ্যে সে ওই দিনটায় কলকাতায় ছিল, নইলে আমার কথাটা শেষ হতে পারল না। বিশ্বজিৎ হঠাৎ চাপা আর্তনাদ করে পিছিয়ে এলো। আমি চমকে তার দিকে তাকালাম। আমার ঠিক সামনেই বিশ্বজিৎ, তার মুখ কপিল সায়রের দিকে। জল চিকচিক করছে শুক্লা পঞ্চমীর ক্ষীণ জ্যোৎস্না পড়ে, আর জলাশয়ের ঠিক বিপরীত তীরে এক দীর্ঘকায় ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে ঠিক আমাদের দিকেই মুখ করে। তার আবছা অবয়বটা বোঝা যায়, আর একই সঙ্গে বোঝা যায় তার জল জল করে ওঠা উজ্জ্বল দুটি চোখ। আমি কিছুক্ষণের জন্য নিঃশ্বাস নিতেই যেন ভুলে গেলাম। আমার খুব কাছে দাঁড়িয়ে থাকা দুটো মানুষও যেন দম বন্ধ করে সেই দিকেই তাকিয়ে আছে। মুহূর্তের পর মুহূর্ত কেটে যেতে লাগলো। আমরা ঠায় দাঁড়িয়ে রইলাম কাঠের পুতুলের মতো। হঠাৎ বাতাসে একটা তীব্র শীষের শব্দ ভেসে এলো বনভূমির পশ্চিম প্রান্ত থেকে, আর সেই ছায়ামূর্তি হঠাৎই উত্তরের গাছপালার আড়ালে মিলিয়ে গেল। কিছুক্ষণ ছবির মতোই নিশ্চল হয়ে দাঁড়িয়ে থেকে আমি সেই শীষের শব্দ যেদিক থেকে আসছিল সেই দিশাতেই হাঁটতে শুরু করলাম। কাঁপা কাঁপা গলায় বিশ্বজিৎ জিজ্ঞাসা করল, ও কে নারাদা? আমি ঠোঁটের উপর আঙুল রেখে বিশ্বজিৎকে চুপ করতে বললাম। ক্লিক করে যেন একটা শব্দ হলো। বুঝলাম হোস্টারের বোতাম খুলে রিভলভারটা হাতে নিয়েছে মৃন্ময়। এক সারি নারকেল গাছের ছায়া পার হয়ে একটা ফাঁকা জায়গায় এসে পড়লাম। এটা কপিলবনের উত্তর সীমা, এরপরেই গ্রামের গোভাগার। 10-12টা বাঁশ গাছ একটা ছোট্ট ঝাড় ছায়া ঘন হয়ে আছে। তাদের ঠিক নিচেই কালো পাথরের একটা সমাধি। তার ভিতর থেকেই যেন আসছে সেই শীষের শব্দটা। হঠাৎ একটা চিন্তা মাথায় আসতেই আমার সারা শরীর যেন মৃতদেহের মতো শক্ত হয়ে গেল। পুরাণে বর্ণিত আছে সগর রাজার ছেলেরা অশ্বমেধের ঘোড়া খুঁজতে খুঁজতে পাতাল লোকে উপস্থিত হয়েছিল, আর সেখানে খুঁজে পেয়েছিল ধ্যানরত কপিল মুনিকে। এর অর্থ হল কপিল মুনির সমাধি আদতে কোনো সমাধি নয়, এটা পাতাল লোকের প্রবেশদ্বার। আরো বিশদে বললে নাগ লোকের দরজা। আমি খুব নিম্ন স্বরে বিশ্বজিৎকে জিজ্ঞাসা করলাম, শ্যামের মৃতদেহ প্রথম কোথায় পাওয়া গিয়েছিল বলেছিলি যেন? বিশ্বজিৎ ফিস ফিস করে বলল, বাড়ির পুকুর পাড়ে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, শ্যাম নিশ্চয়ই ওই মন্দিরের গুপ্তধনের খোঁজে নেমেছিল, আর তখনই তাকে গ্রাস করে তার রূপ নিয়ে কোনো অশুভ নাগ উঠে এসেছে। ওই জন্যই ডাক্তার শ্যামের ডেথ সার্টিফিকেট লেখেনি। সে তো আর কোনো মানুষ দেহ দেখেনি, দেখেছে একটা সর্পদেহ।
তাহলে সে এখানে কি করছে? সবই তো একে অপরের সঙ্গে জুড়ে আছে। বাড়ির পুকুর কপিল ছায়র গঙ্গা। বাড়ির পুকুর হলো নাগলোকের জলোদ্ধার, আর কপিল মুনির সমাধি ভূমিদ্বার। মৃন্ময় বলে উঠল। এখন তাহলে আমরা কি করব? মৃন্ময় আবার জিজ্ঞাসা করল। আমি বললাম, কি আর, নামতে হবে পাতালে। শ্যামের দেহ না পেলে এই নাগকে ফেরত পাঠানো যাবে না। মৃন্ময় বিশ্বজিৎকে পেছনে রেখে আমি সমাধি প্রস্তরকে একদিকে ঠেললাম। ভারী পাথর একটু যেন নড়ে উঠল বলেই মনে হল। ওরা দুজনে অবাক হয়ে আমার কার্যকলাপ দেখছিল। আমি চাপা গলায় বলে উঠলাম, হা করে দেখছিস কি, হাত লাগা। তারা এগিয়ে এসে হাত লাগালো। সুপ্রাচীন প্রস্তরখণ্ড ঘর ঘর শব্দ তুলে সরে গেল একপাশে। নিরেট অন্ধকার সমাধি ক্ষেত্রের ভিতরে টর্চের আলো কয়েক হাত গিয়েই হারিয়ে যায় নিকষ কালো আধারে। চওড়া চওড়া কালো সিঁড়ি নেমে গেছে পাতালে। আমি এগিয়ে গিয়ে প্রথম ধাপে পা রাখলাম। আমার পেছনেই এলো বিশ্বজিৎ, সবার শেষে মৃন্ময়। কয়েক ধাপ নামার পর হঠাৎ পিছনে একটা শব্দ শুনে তাকিয়ে দেখি মৃন্ময় থমকে দাঁড়িয়েছে। হাতের টর্চটা উপরের দিকে আলো ফেলছে। আমি চাপা স্বরে বললাম, কি হলো? ভয়ার্ত গলায় মৃন্ময় বলল, পিছনে পিছনে কে যেন আসছে। হ্যাঁ। আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম, কই কেউ নেই। সমাধির খোলা মুখ দিয়ে বাইরের আকাশ, নারকেল গাছের মাথাগুলো দেখা যাচ্ছে। বললাম, যা খুশি আসুক, পেছনে তাকিও না। এদিকে অসাবধান হলে পাহাড়কে কোন পাতালে গিয়ে পড়বে তার কিন্তু কোনো ঠিক নেই। আমার কথায় মৃন্ময় আরও কয়েকবার টর্চের আলোটা এদিক ওদিক ফেলে আবার নামতে শুরু করল। যতই নিচে নামছি উষ্ণতা যেন ততই বাড়তে লাগলো। মনে হলো খুব কাছে উষ্ণতার কোনো বিরাট উৎস আছে। সেখান থেকে ক্রমশ তাপপ্রবাহ ছুটে আসছে আমাদের দিকে। আচমকা একটা তীব্র শীষের শব্দ যেন চতুর্দিকে ছড়িয়ে গেল। চমকে তাকিয়ে দেখলাম একজোড়া হলুদ আগুনের গোলা পাতালের গভীর থেকে ছুটে আসছে আমাদের দিকে। গোবিন্দভোগ চালের গন্ধে ভরে উঠেছে জায়গাটা। ওই বিরাট দেহধারী সরীসৃপের আঘাতে সিঁড়িগুলো যেন অস্বাভাবিক রকম কেঁপে উঠল, আর আমরাও সিঁড়ি থেকে ছিটকে পড়ে গেলাম কোনো ভেজা ভূমিতলের উপরে। এই জায়গাটায় একটা আবছা নীলচে আলোতে ভরে আছে। আমাদের ঠিক সামনেই কালো পাথরের একটা দেওয়াল। বোঝা যায় কোনো সুপ্রাচীন মন্দিরের প্রাকার গেট সেটি। সেই প্রাকারের সামনেই কুণ্ডলি পাকিয়ে এক বিরাট কালো সরীসৃপ আমাদের দিকে ফনা তুলে আছে, আর সেই ফনা উঁচিয়ে উঠেছে আমাদের মাথার 10-12 হাত উপরে। হলুদ চোখ দুটি দিয়ে যেন এই জগতের সকল ঘৃণা বর্ষিত হচ্ছে আমাদের উপরে। সেই সরীসৃপের মুখ দিয়ে গড়িয়ে পড়ছে হলুদ লালা রস। আমি খুব সন্তর্পণে গলা থেকে রুদ্রাক্ষের মালাটা খুলতে যাব, ঠিক এমন সময় সাপের দেহটা পাক মেরে ছুটে এলো আমার দিকে। বিশাল লেজটা আমাকে পেঁচিয়ে অনেক উপরে তুলে ফেললো। ফনাটা ধীর গতিতে এগিয়ে এলো আমার দিকে। চোখ দুটোতে আরো ভয়াল ভয়ঙ্কর হলুদ আগুন জ্বলে উঠেছে তখন। আমার দেহের উপরের অংশে চেপে বসেছে সেই স্থিতিস্থাপক মাংসপেশি। আমি এই প্রথম মৃত্যু যন্ত্রণা অনুভব করলাম। মনে পড়ল এই ভয়ানক নিষ্পেষণে স্থির হয়ে গেছিল সুমন্তের হৃদযন্ত্র। কয়েকটি গুলির শব্দও যেন শুনতে পেলাম, কিন্তু তাতে আমার শরীরের উপর চাপ যেন আরো বেড়ে গেল। মটমট করে পাঁজরের হাড় ভাঙার শব্দ শুনতে পেলাম আমি। মুখ থেকে গড়িয়ে পড়ল গাঢ় রক্ত। মায়ের মুখটা মনে পড়ছিল বড়। সমন্তক চোখের সামনে এক ঘন কালো পর্দা নেমে এলো, আর তখনই এক উদ্দান্ত গম্ভীর স্বর ভেসে এলো আমার কানে। आस्तिक शपत्रेव पण्यगान जह व्यरक्षत
त्वं शरन्तं महाभाग नो मां हिंसु महर्त्य शर्पाप सर्प भद्रं ते गच्छ शर्प महाविष जनमे जयस्य जज्ञान्ते आस्तिकवचनं आस्तिकस्य वच श्रुत्वा ज शपो न निवर्त्यते शतधा विद्यते मुद्या शिंशवृक्ष फलं यथा। মৃতপ্রায় আমি সেই মন্ত্র শুনে মৃত্যুর দোরগোড়া থেকে যেন ফিরে এলাম। এই গলা আমার চেনা, আমার পরম প্রিয়জন পরমাত্মীয়র এ স্বর। মহানাগ গর্জন করে উঠল। রাগ, ভয়, যন্ত্রণা, বিষ, আগুন একত্রে ছিটকে বেরিয়ে এলো তার মুখ থেকে। পাতাল লোকের সকল দিশা গম গম করতে লাগলো সেই উচ্চারণে। आस्तिक शपत्रेव पण्यगान जह व्यरक्षत त्वं शरन्तं महाभाग नो मां हिंसु महर्त्य शर्पाप सर्प भद्रं ते गच्छ शर्प महाविष जनमे जयस्य जज्ञान्ते आस्तिकवचनं आस्तिकस्य वच श्रुत्वा ज शपो न निवर्त्यते शतधा विद्यते मुद्या शिंशवृक्ष फलं यथा। আমার পাঁজরের আরো কয়েকটা হাড় টুকরো করে দিয়েই শূন্যে মিলিয়ে গেল সেই সরীসৃপের বিশাল শরীর। স্থিমিত প্রায় চোখে দেখলাম আমার ঠিক সামনে ভেজা মাটির উপর পড়ে আছে শ্যামের নিথর দেহ, প্রাণহীন, দুই চোখ খোলা তার। আমি প্রাণপণে ভয়ে না আনন্দে জানি না চিৎকার করে উঠলাম, দাদু! শ্যাম সাপুরের দেহটা চরচর শব্দ তুলে পুড়ে যাচ্ছিল। ভাদ্র মেঘের আবরণ ছিঁড়ে সূর্যদেব বারবার দেখা দিচ্ছিলেন, আবার পরক্ষণেই হারিয়ে যাচ্ছিলেন। এই যেন ঠিক আমাদের জীবনখানি, এই আলো, এই আধার। শ্যামের মা ঘুরে ঘুরে সবাইকে জিজ্ঞাসা করছিল, এত ভিড় কেন? তোরা কি করো সেইখানে? সন্ধ্যা নামলো দাহ সম্পূর্ণ হতে। নদীর ঢাল বেয়ে উঠে আসতে আসতে হঠাৎ আমার মনে হলো সেই দীর্ঘ ছায়া মূর্তি হাতে একখানি প্রদীপ নিয়ে দাদুর সাধন পীঠের উঠোনেই দাঁড়িয়ে আছে। আবার ঠিক পরক্ষণেই কেউ নেই। সে থাক আর নাই থাক, আমাকে যে সে সব সময় রক্ষা করে চলবে তা আমি জানি। মর্তে, পাতালে, মরণে বা মরণের পরে আমি জানি। শেষ হলো লেখক শ্রী কর্ণশীলের লেখা কপিল মুনির সমাধি। আজকের গল্প পাঠে বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ নাথ, বিশ্বজিতের চরিত্রে আমাদের সবার প্রিয় হরোস্কোপ অফিসিয়াল থেকে ইভান সরকার, অন্যান্য চরিত্রে বং স্টোরি হাব থেকে নীল, হরোস্কোপ অফিসিয়াল এবং হানাবাড়ি থেকে রুবিনা, শুধু গল্পের জন্য স্কেয়ার এলিভেটর থেকে বিপুল, ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ এন্ড ফিকশন হান্ট থেকে তৃষা, হানাবাড়ি অফিসিয়াল থেকে ঋদ্ধি, অভিজিৎ, আর ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ, ফিকশন হান্ট আর হানাবাড়ি থেকে আমি সায়ন্তন। এই সুন্দর প্রচ্ছদটা করেছে সৌম্যদীপ গুঁই, স্ক্রিপ্টিং দিশানি, আবহ, শব্দগ্রহণ, ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন, পরিবেশনা ও পরিচালনায় হানাবাড়ি। তো গল্পটা কেমন লাগলো বন্ধুরা? আশা করি ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে, এবং তাদেরকে বলবেন আমাদের এই চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়। বন্ধুরা, আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং কমেন্ট রিপ্লাই করি, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এই গোটা মার্চ মাস জুড়ে আসতে চলেছে বিভিন্ন ধরনের গল্প। আমাদের এই গল্পের আপডেট পেতে গেলে আমাদের ইউটিউব কমিউনিটি ট্যাব এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে। যদি ফেসবুক পেজটা এখনও ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নেবেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ির পাশে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি, নমস্কার।